2009 সালের একটি খবর, যশোরে 8 মাসে 69 খুন, নেপথ্যে টেন্ডারবাজি, চাঁদাবাজি। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মাত্র 8 মাসে এতগুলো খুন একটি এলাকায়, এটি আসলে কি প্রমাণ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় গিয়ে ঠেকেছিল? আমরা যদি ক্ষমতা আসার পূর্ব কথাটাও চিন্তা করি, খালেদা জিয়ার ক্ষমতার লাস্ট সময়েও কিন্তু এদেশে কিন্তু ফেসিবাদ কায়েম করেছিল শেখ হাসিনা। এই যে লগি বইটা, তারপরে 28শে অক্টোবরে যে তাণ্ডব, এরই ধারাবাহিকতায় যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পরে কিন্তু খুন, গুম, সন্ত্রাস এগুলোর একে বলা যায় রাজত্ব কায়েম হয়েছিল। 2024-এর 5ই আগস্ট পূর্ব পর্যন্ত যদি আমরা ইতিহাস বিশ্লেষণ করি, এবং সাম্প্রতিক সময় পুলিশ বাহিনী কিন্তু জাতির কাছে ক্ষমা চেয়েছে তাদের অপকর্মের জন্য, তাদের যে দুষ্কর্মের জন্য। অর্থাৎ পুলিশের রিপোর্ট অনুযায়ী কিন্তু বাংলাদেশে 60,000-এর মতো খুন হয়েছে 2009 থেকে 2024-এর 5ই আগস্টের পূর্ব পর্যন্ত। খুন, গুম, আয়নাগর এগুলো ছিল শেখ হাসিনার নিত্য নৈমিত্তিক কারবার। কারণ শেখ হাসিনা ক্ষমতায় আসার পূর্বে এবং ক্ষমতায় আসার পরে তার মধ্যে যে আমরা পরিবর্তন দেখি, অর্থাৎ ক্ষমতা আসার পূর্বে মাথা হিজাব লাগানো, হজ থেকে আসা, তার চারিত্রিক যে আপনার দ্বিচারিতা, এবং ক্ষমতায় যাওয়ার পর জনগণের সাথে যে জুলুম, অত্যাচার, নির্যাতন, এটা বহুগুণে বেড়ে গেছিল। আপনি মাত্র একটা ছোট ঘটনা হয়তো 2009 সালের আমরা পরিসংখ্যান দেখলাম, শুধু 2009-এর আপনার পিলখানা হত্যাকাণ্ড, সেটা তো একেবারেই পরিকল্পিতভাবে শেখ হাসিনা ঠান্ডা মাথায় আমাদের যে জওয়ানদেরকে, যারা আপনার মেধাবী তরুণ, তাদেরকে খুন করা হয়েছে। 2024-এর যে সময়টা, বিশেষত জুলাই এবং আগস্ট, একেবারে খুনের একটা রাজত্ব তৈরি হয়েছিল। অর্থাৎ শেখ হাসিনার হাত সবসময়ই খুনে রঞ্জিত ছিল। আমরা যদি আপনার যে আমার ফাঁসি চাই বইটাও দেখি, তাতেও কিন্তু উনি খুনের ব্যাপারে খুবই উৎসাহী ছিলেন, এবং খুন করার পর উনি অনেক সময় কান্নাটা ছিল অনেকটা মেকি কান্না, অর্থাৎ ওনার হাস্যোজ্জ্বল কোনো কান্না ছিল না, কান্নার পিছনেও ছিল একটা নেতিবাচক প্রবণতা। অর্থাৎ এর পিছনে কারণটা হচ্ছে শেখ হাসিনা তো ক্ষমতায় জনগণের ভোটে আসে নাই। আমরা যদিও 2008 সালে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনটা কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল। পরপর যে আপনার নির্বাচন, রাতের নির্বাচন, 153 জনের বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হওয়া, ডামি এবং আমি নির্বাচন, তাতে করে কিন্তু শেখ হাসিনা এত বেশি দৌরাত্ম্য এবং আমিত্ববোধ চলে আসছিল, যার কারণে খুন, গুম এটা ছিল তার কাছে খুবই স্বাভাবিক ঘটনা। একটা মানুষ যখন আয়নাগর থেকে বের হয়ে আসছে, বিশেষত জুলাই বিপ্লবের পর, তখন আমরা তাদেরকে দেখি কেউ 10 বছর, কেউ 8 বছর, কেউ 9 বছর, বিভিন্নভাবে কিন্তু আয়নাগরে ছিল। এটা কি ভাবা যায় এদেশের একজন নাগরিককে এভাবে আয়নাগরে রাখা হবে? কিন্তু ইলিয়াস আলীকে এখনো পর্যন্ত পাওয়া যায় নাই, যদিও আমরা আশাবাদী, কারণ আমরা সবসময় আশা পোষণ করি। কিন্তু ইলিয়াস আলী তৎকালীন জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন, ওনাকে গুম করা হলো, গুমের পরে হত্যা করা হলো চৌধুরী আলম। এইগুলো তো ওনার কাছে, এগুলো তো ওনার কাছে ছিল সবই পরিকল্পিত, উনি জানতেন। এবং ওনার যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, অনেকে তো ইতিমধ্যে জবানবন্দি দিচ্ছেন, স্বীকার করছেন এই খুনের সাথে ওনারা জড়িত ছিল। তাতে বলা যায় এই যে 2009 সালের যে আপনার পরিসংখ্যান দিলেন, সেই একটা মাত্র যশোরের ঘটনা, এটা হচ্ছে সারা বাংলাদেশের। এবং এমনকি ওনার নিজ দলের সংসদ সদস্য কিন্তু লিটন হত্যা হয়েছে ওনার আমলেই। ওনার আমলে অনেক ওনার সাথে যারা একটু সম্পর্কে দ্বিমত পোষণ করতো, তারা কিন্তু কাটা পড়তো বিভিন্নভাবে, কিন্তু তাদেরকে আপনার নিশ্চিহ্ন করা দেওয়া হয়েছে। তাদের আমলে আপনার সন্ত্রাস, চাঁদাবাজি সবগুলো কিন্তু শীর্ষস্থান দখল করেছিল। তাদেরই ছাত্র সংগঠন 2019 সালে রব্বানী এবং সুবন, যে আপনার সভাপতি সুবন এবং রব্বানী, তাদেরকে কিন্তু ব্যান্ড করা হয়েছিল, প্রত্যেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এর কারণ হচ্ছে কি, এত বেশি তাণ্ডব, এত বেশি আপনার চাঁদাবাজি, এত বেশি খুন, গুম, হত্যা, রাহাজানি, আপনার মাত্রাতিরিক্ত হয়ে গেছিল। অর্থাৎ কোথাও শান্তি ছিল না। এর পিছনে প্রশাসনের কিন্তু একটা প্রচ্ছন্ন প্রভাব ছিল, প্রশাসনের একটা প্রচ্ছন্ন সহযোগিতা ছিল। আমরা যদি উপজেলা লেভেল, আপনারা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, আপনারাও তো মদত জুগিয়েছিলেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। অর্থাৎ হচ্ছে কি, শুধু আয়নাগরের যে কনসেপ্টটা শুধু শেখ হাসিনার প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়ন্ত্রণে শুধু ছিল না, সারা বাংলাদেশের সব জায়গাতে আয়নাগরের রূপকর্তা আয়নাগর ছিল। সবগুলো ইউনিভার্সিটি টর্চার সেলে রূপান্তরিত হয়েছিল। আমি যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমাদের বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন, উনার আমলে হেন ঘটনা ঘটে নাই যা বলা যাবে ভদ্র সমাজের জন্য সভ্য। ওনাকে ছাত্ররা প্রায় মাসাধিককাল আটকে রাখলো, ওনাকে ওনার ফুটবলে ওনার নাম রেখে ছেলেরা খেললো, সেই জায়গাতেও কিন্তু ওনাকে তৎকালীন সরকার সরায় নাই। কারণ সরকার জানে এই সমস্ত মানুষকে সরানো যাবে না, কারণ ওই সমস্ত মানুষরা ছিল ওনার সহযোগী। বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করার জন্য এই সমস্ত লোকজন প্রয়োজন। তৎকালীন ভাইস চ্যান্সেলর কিন্তু ব্যাংক নিয়োগের কেলেঙ্কারিরও হোতা ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নপত্র যে ফাঁস হয়েছিল, সেই বিষয়েরও কিন্তু উনি হোতা ছিলেন। বিভিন্ন কারণে কিন্তু সরকারের যারা নিয়োগ পেয়েছিল তৎকালীন সময়ে, তারা কিন্তু এভাবেই প্রশ্নবিদ্ধ ছিল। প্রশ্নবিদ্ধ থাকার কারণে কিন্তু, যেহেতু তারা সাধারণের সাথে সম্পর্ক ছিল না,
যেহেতু সেটা সবার সমর্থন নিয়ে আসে নাই, যার কারণে কক্ষিগত রাখতো এবং ফেসিস্ট কায়দায়, অর্থাৎ মানে ধীরে ধীরে ফেসিস্ট হয়ে যায়, ফেসিস্ট কায়দায় কিন্তু তারা সবাইকে নিয়ন্ত্রণ করতো, কথা বলতে দিত না, অর্থাৎ বিরোধী মতের কথাকে তারা কোনোভাবেই সহ্য করতে পারতো না। যার কারণে কিন্তু সব জায়গায় আপনার যে কোনো সেক্টরে যান, আপনার এনজিওতে যান, আপনি সরকারি প্রতিষ্ঠানে যান, ব্যাংক বিমাতে যান, যারাই আপনার সৎ কথা বলার চেষ্টা করছে তারাই কোনো না কোনো রোষানলের শিকার হয়েছে। অর্থাৎ রোষানলবিহীন মানে বেঁচে থাকা ছিল তৎকালীন সময়ে একটা মানে মনে হয় একটা অনেকটা আশীর্বাদ। অর্থাৎ শেখ হাসিনার সময়ে কেউ ভালো থাকবে মানসিকভাবে, কেউ ভালো থাকবে শারীরিকভাবে, এটা আসলে তৎকালীন ওনার যে পরিষদ কেউই কিন্তু কল্পনা করে নাই, কেউই চায় নাই। অর্থাৎ এই দেশটা ছিল ওনার, এই দেশটা ছিল ওনার বাবার, ওই দেশটা ছিল ওনাদের একমাত্র পৈতৃক সম্পত্তি, যার কারণে কিন্তু এই অবস্থা আমাদের তৈরি হয়েছিল।